তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সাংস্কৃতিক বিনিময় সমঝোতা স্মারক সই। স্থানীয় ভোটে আওয়ামী লীগ নেতা কর্মীর প্রার্থিতা বিষয়ে আইন ও আলোচনা ভিত্তিতে সিদ্ধান্তে পরামর্শ। প্রার্থিতা আটকানোর দাবি নাকচ ইসির। হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। মায়ের অ্যান্টিবডি সুরক্ষা দিতে না পারায় আক্রান্ত শিশুর মৃত্যু ঝুঁকি বেশি। মা হওয়ার আগে টিকা নেওয়ার পরামর্শ। পুশিনের চেষ্টায় মরিয়া বিএসএফ। লালমনিরহাট সীমান্তের 5 পয়েন্টে 33 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা। টহল জোরদার বিজিবির। আধিপত্য বিস্তার নিয়ে 2 দিন ধরে রণক্ষেত্র টাঙ্গাইলের গোপালপুর। 144 ধারা উপেক্ষা করে চলছে দফায় দফায় সংঘর্ষ। এবং দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পদ্মায় পড়ল বাস। 2.5 ঘন্টা পর উদ্ধার। চালক ও হেলপার আহত। আরও 3 জেলার সড়কে ঝরল 9 প্রাণ। জাতীয় প্রেস ক্লাবে 2 রাজনীতিবিদের স্মরণে আয়োজিত সভায় কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনারা সবকিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো। বাংলাদেশে আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। মাহবুবুর হক তারা ভাই, মাহবুবুর হক সাহেবরা তারা সবসময় আসে না, আমি আগে বলেছি। তারা খুব ক্ষমজন্ম বলা যেতে পারে, যার মধ্য দিয়ে তারা জাতির কাছে, সমাজের কাছে কিছু তাদের যে অবদান, সেই অবদান রেখে যান। সেই অবদানটি হচ্ছে আমার কাছে যেটা মনে হয় তারা সবসময় জনগণের কল্যাণ, জনগণের সমস্যাগুলো সমাধান করা এবং একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করা। আমার সবসময় যে কথাটা মনে হয়, বিএনপি সম্পর্কে অনেকে অনেক রকম চিন্তা করেন, স্বাভাবিকভাবে করবেন, এক মানুষের অধিকারী আছে, কিন্তু বিএনপির মূল যে চরিত্র, সেই চরিত্রটা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। বিএনপি কোনো বিপ্লবী দল নয়। যদি বিএনপির কাছে বিপ্লব আশা করেন তাহলে ভুল করবেন। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি আপনার তার লক্ষ্যে পৌঁছাতে চায়, নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চায় এবং তখন সেখান থেকেই জনগণের কল্যাণের জন্য বিএনপি কাজ করে। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা চলছে। ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আর ঢাকার সাথে সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা খাতে সহযোগিতা, বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ এবং রোহিঙ্গা সংকটে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আঙ্কারা। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুক্রবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় 2 দেশের সই হয় সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। খলিলুর রহমান বলেন, কৌশলগত বন্ধুত্বকে আরও গভীর করতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ। তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও করতে চাচ্ছে বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। বৈঠকে উঠে আসে তুর্কি বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়। শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ প্রসঙ্গ। Değerli basın mensupları,
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। Ortaya çıkan sonuç uluslararası 1 মিলিয়ন রোহিঙ্গাদের জায়গা দেয়া বাংলাদেশের একটি বড় ত্যাগ। আমি আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করব, তুর্কির চিকিৎসা সহায়ক হসপিটালগুলো কার্যক্রম দেখব। পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানের সাথে নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক। hiç şüphe duymuyoruz. শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে হাকান ফিদানের। এদিন বিকেলেই ছাড়বেন ঢাকা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনী উদ্যোগের কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিষিদ্ধ দল বা সংগঠনের পদ না থাকার পাশাপাশি মামলা না থাকলে সেই ব্যক্তির নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্দলীয় প্রার্থীদের অংশগ্রহণ উচিত বলে মনে করছেন তারা। আর কারো প্রার্থিতা আটকানোর মতো কোনো ঘটনা ঘটছে না বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানুল মাসুদ। সেপ্টেম্বর বা অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর এই নির্বাচন সামনে রেখে বিধিমালায় বেশ কিছু সংশোধনীর উদ্যোগ নিয়েছে কমিশন। এর মধ্যে রয়েছে পোস্টার ব্যবহার নিষিদ্ধ, প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল, অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ বন্ধ, প্রার্থীর পক্ষে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রচার করতে পারবেন না। এছাড়া দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর ভোটারের সমর্থনের বাধ্যবাধকতাও বাদ যাচ্ছে। প্রস্তাবিত বিধিতে আরও বলা হয়েছে, নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই মর্মে অঙ্গীকারনামায় সই করতে হবে সম্ভাব্য প্রার্থীকে। এটি চূড়ান্ত হলে স্থানীয় নির্বাচনেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না। সংশোধনীতে এই ধারা সংযোজনের খবরে সমালোচনাও হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি এই বিশেষজ্ঞের মতে জাতীয় নির্বাচনের সাথে সামঞ্জস্য রেখেই স্থানীয় নির্বাচন করা উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতার বিষয়ে নির্বাচন কমিশনকে আইন, বাস্তবতা ও আরও আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। তাহলে তো অপরাধী না ছাড়া তো কাউকে আপনি বাংলাদেশের নাগরিককে কোন আইনে আপনি এটা করবেন? এটা যতটা স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং এক্ষেত্রে সাংবিধানিক আইন, আমাদের যে সাংবিধানিক আইন, নির্বাচনী আইন, ইন্টারন্যাশনাল রুলস সবকিছু মেনেই সিদ্ধান্তটা নিতে হবে। এবং 5 আগস্টের যে কনটেক্সট, আওয়ামী লীগের সময় দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে অপূরণীয় ক্ষতি হয়েছে মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে আচরণবিধি থাকলেই হবে না, এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। যে আওয়ামী লীগ সরকারের আমলে যখন দলীয় প্রতীক ব্যবহার করা শুরু করেছে, তখন এটা সম্পূর্ণভাবে এই সম্ভাবনা রুদ্ধ হয়ে গিয়েছে, যার এটা স্থানীয় সরকারের অপূরণীয় ক্ষতি করেছে। এই উপলব্ধি থেকেই কিন্তু নির্দলীয় প্রতীকবিহীন নির্বাচন করার কথা হয়েছে। এছাড়া নির্বাচন বিশেষজ্ঞরা আরও বলছেন, প্রার্থীদের কাগজে কলমে নির্দলীয় হলেই চলবে না, পেছন থেকে দলীয় সমর্থন এবং এমপি মন্ত্রীরা যেন কোনোভাবে প্রচারণায় যুক্ত না থাকেন তাও নিশ্চিত করতে হবে। আনঅফিসিয়ালি কিন্তু সবাই দলের লোক, এবং তার সঙ্গে যারা প্রচারণা করেন, যারা ক্যাম্পেইন করেন, তারা কিন্তু প্রত্যেকেই দলের লোক। হ্যাঁ, এবং এই জন্যে এটাকে আমরা বলি টিপিক্যালি নন পার্টিজান, অর্থাৎ পিছনে দল সবসময় তাদের সাথে আসেই, কিন্তু শুধু কাগজে কলমে দলের কথা লেখা যাবে না। কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না সংশোধনীতে এমন বিধান যুক্ত করার তথ্য নাকচ করলেন এই নির্বাচন কমিশনার। আমার নামে আপনি কুট করে দেন যে কোন রকম বিজিতে এইরকম কিছু হবে না, যে আওয়ামী লীগরে যাতে না আসে তার ব্যবস্থা করা, এরকম কোনো বিধি থাকবে না। অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গে 5 জনের মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 610 জনের। এছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1168 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মধ্য মার্চ থেকে 5 জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 62,287 জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 58,154 জন। 6 নবজাতকের মৃত্যুর ঘটনার পর থেকে 8 দিন হাসপাতালের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। প্রতিষ্ঠানটিতে সেবার মান অপ্রতুল, নার্স ও স্টাফদের হয়রানির ঘটনা নিত্যদিনের, এমনটাই দাবি রোগী ও স্বজনদের। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি, যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির কেউ কথা বলতে নারাজ।
মগবাজারের আদ্দিন হাসপাতাল। সম্প্রতি এখানে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রশ্ন ওঠে প্রতিষ্ঠানটির সেবার মান ও নার্স এবং স্টাফদের দায়িত্ব নিয়ে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে আদ্দিন কর্তৃপক্ষকে দায়ী করা হয়। এতে হাসপাতালের গাফিলতি ও দায়িত্বরত নার্স ও কর্মরতদের অবহেলার প্রমাণও মেলে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ভবন চিকিৎসার জন্য উপযুক্ত নয় বলেও উল্লেখ করা হয়। অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসা নেওয়া রোগী ও স্বজনদের বক্তব্যে উঠে এসেছে সেই চিত্র। তারাও প্রশ্ন তুলছেন প্রতিষ্ঠানটির সেবার মান ও কর্মচারীদের আচরণ নিয়ে। একটু সমস্যা শুনতেছে, কিন্তু এখানে দেখতেছি যে সরকারি থেকেও হচ্ছে এখানে মানে অনেক হচ্ছে স্লো সবকিছু মিলে। হয়তো মাঝখানে কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু এমনি ভালো। অনেক কার সাথে কি করে কেউ তো বলতে পারে না, বুঝছেন, সবাই আল্লাহ পাকের রসুল। এদিকে তদন্ত প্রতিবেদনের বিষয় আদ্দিন কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও কথা বলতে রাজি হননি কেউ। পুলিশ জানিয়েছে রমনা থানার মামলার তদন্ত অব্যাহত রয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে তদন্ত। আমাদের এটা মামলা হচ্ছে ফৌজদারি মামলা। ফৌজদারি মামলার যে তদন্ত কার্যক্রম, এই কার্যক্রমটি চলমান। তদন্তের জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো চলছে। গেল 27 মে ঈদের আগের দিন সকালে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গেল কয়েকদিন ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা, কাঁটা তারের বেড়া এবং গুলির ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। আজও লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৭১ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে। তবে কঠোর অবস্থান নিয়ে রুখে দিয়েছে বিজিবি। কোথাও কোথাও স্থানীয়রা যোগ দিয়েছেন সীমান্ত পাহারায়। জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে পুশ ইনের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে কথিত বাংলাদেশিদের জোর করে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার রাতেও লালমনিরহাট সীমান্তের 5টি পয়েন্ট দিয়ে 33 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 6 শিশুসহ 28 জন এবং পঞ্চগড়ের বড়বাড়িয়া সীমান্ত দিয়ে 10 জনকে পুশ ইনের তৎপরতা চলে। তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়। এছাড়া গত কয়েকদিনে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, জয়পুরহাট, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে চলে পুশ ইন চেষ্টা। কখনো রাতের আধারে সীমান্তের বাতি বন্ধ করে। রাতে পুশিং করছিল 11 জন লোক, আমরা বিজিবিকে হাতে তুলে দিয়েছি। বিজিবি তারপরে ভারতে পাঠাই দিচ্ছে। কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় পুশিং এর চেষ্টা হচ্ছে, যে সময় মনে করেন লোকজন কম থাকে সেই সময় দেওয়ার চেষ্টা করে ওরা। এসব ঘটনায় সীমান্ত এলাকায় বাড়ছে উত্তেজনা। গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। বিজিবির প্রতিটা সারা বাংলাদেশেরই আমাদের সীমানায় আমরা সতর্ক অবস্থানে আছি। প্রতিটি সদস্যই সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরায় দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। বিজিবির সাথে দিন রাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। আমরা রাত দিন ওরা অক্লান্ত পরিশ্রম করে এই পুশিং কিভাবে ঠেকানো যায় ওনারা ওনাদের জায়গা থেকে চেষ্টা করছে। আমরা বিজিবি এবং গ্রাম পুলিশদের সাথে বর্ডারে পাহারা দিচ্ছি রাতভর অপেক্ষা করতে। বৃহস্পতিবার পুশ ইনের 10টি চেষ্টা রুখে দেওয়ার কথা জানায় বিজিবি। এছাড়া জয়পুরহাটের 5 বিবিতে কাঁটাতারের বেড়া ও সাতক্ষীরা সীমান্তে 2 জনকে গুলির ঘটনায় ছড়ায় উত্তেজনা। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘর বাড়িতে আগুন, হত্যা ও মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেওয়ায় 144 ধারা জারি করেছে প্রশাসন। তবে তা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, টাঙ্গাইলে গোপালপুরে টানা 2 দিনের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং প্রশাসন সংঘর্ষ রোধে 144 ধারা পর্যন্ত জারি করেছে, কিন্তু তারপরও সংঘর্ষ রোধ করা যাচ্ছে না। কিন্তু কেন, আর বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন?
সাথী, বর্তমানে পরিস্থিতি থমথমে, যা আপনি তো বুঝতেই পারছেন যে পরিস্থিতির আসলে কেমন। একেবারে প্রাণহানির ঘটনাও ঘটেছে এবং দুই পক্ষেরই ব্যাপক সংখ্যক যে ক্ষয়ক্ষতি, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এই ক্ষয়ক্ষতির পরিমাণটাও কিন্তু অনেক। প্রায় প্রত্যেকটি বাড়িতেই যে স্বর্ণ অলংকার ছিল সেই ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। নারী যারা সদস্য রয়েছেন সেই সদস্যরা কিন্তু একেবারেই দিশেহারা অবস্থায় ছিলেন। আরেকটি বিষয় যে প্রশাসন সকাল থেকে 144 দ্বারা জারি করার ফলে এই যে জগৎপুরা যে গ্রামটি রয়েছে, এই গ্রামটি মূলত গতকালকের পরের থেকে এদের যে পুরুষ সৈন্য যে ছিল সেই পুরুষ সৈন্যের সুযোগে যে গোলপ্যাচার পক্ষ থেকে যে লোকজনগুলি তারা এখানে আসলে হামলা চালায়, যেটি আশ্বাসের পরেও তারা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু দফায় দফায় এই বিষয়গুলি নিয়ে কথা বলছিলেন যে আর কোনো ঘটনা হবে না। এরপরেও কিন্তু তারা এই ধরনের একটি হামলা চালায়। আমরা দেখেছি যে সকালবেলায় বেশ কিছু মানুষ যে তারা লাল নিশান মাথায় বেঁধে তারা এই অঞ্চলে এসেছেন এবং এখানকার যারা স্থানীয় যারা বলছেন যে তারাও যারা হামলা করেছেন তাদেরকেও বলছেন যে তাদের অনেকেই তারা চিনেন না। এই হচ্ছে আসলে মূলত যে পরিস্থিতি। এবং এই যে দুটি গ্রামের যে সংঘাত, সেই সংঘাতটা কিন্তু এখন আর যে দুই গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি নানান পক্ষ এখানে জড়িত হয়ে গিয়েছে, যার ফলে আসলে যে এই যে পরিস্থিতি যেটি মোকাবেলা করা, সেই মোকাবেলা করাটা খুব বেশি ব্যাগ পেতে হয়েছে। আপনি আরেকটি জানেন যে যেহেতু 144 দ্বারা জারি হয়েছে, পুলিশ মোতায়েন হয়েছেন, স্থানীয়দের অভিযোগ ছিল যে এত কিছু থাকার পরেও এগুলো যে রক্ষা করার জন্য যে ধরনের কার্যক্রম সেটি নেই। আমরা পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে যেটি জানিয়েছেন একাধিক সদস্য, তারা বলছিলেন যে একেবারেই মারমুখী অবস্থায় এবং যেটি নিরাপত্তাজনিত যে সংঘাত, যারা এটি আক্রমণ করছেন তাদের যে তখনকার মানসিক অবস্থা এতটাই উগ্র ছিল যার ফলে তারাও কিন্তু শেষ পর্যন্ত এই কার্যক্রমগুলি যে সঠিকভাবে যেভাবে তদারকি করা দরকার বা রক্ষা করার দরকার সেটিও করতে পারেননি। এখন পর্যন্ত যে নিহত যিনি হয়েছেন আবুল কালাম, তার মরদেহ এই এলাকায় এসে পৌঁছায়নি, ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। সেই মরদেহ আশাকে কেন্দ্র করে আরেকটি উত্তপ্ত পরিবেশের তৈরি হওয়ার আশঙ্কা যেটি রয়েছেন, এটা স্থানীয়রাও যেমনটা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা সদস্য রয়েছেন তারাও বলছেন, যে কারণে তারা বলছেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি এটি স্থায়ী সমাধানের জন্য এখানে আরো অধিকতর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনী, বিজিবি, তাদের মোতায়েনও তারা চেয়েছেন এবং এই যে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের যে দেখভালটা বা ক্ষতিপূরণের যে বিষয় সেটিও দরকার। আরেকটি বিষয় খুব জরুরি একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, যে এর আগে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে সেই ঘটনায় কিন্তু কোনো মামলা হয়নি। এখন পর্যন্ত যে মরদেহ যিনি মারা গেছেন সেই ঘটনায় মামলা হয়নি। তার মানে যে কিছু কিছু সচেতন মহল যারা বলছেন যে আগের ঘটনায় যদি মামলা দায়ের হতো, আসামি গ্রেপ্তার বা এই ধরনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হতো, তবে এই ধরনের যে সহিংস কার্যক্রম সেটা আর হতো না। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজবাড়ীর দৌলত দিয়া ফেরিঘাটে আবারও একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় এড়ানো গেছে ক্ষয়ক্ষতি। চালক ও হেলপারকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। 2 মাসের ব্যবধানে আবারও ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। শুক্রবার সকাল 9:30টার দিকে দৌলতদিয়া 7 নম্বর ঘাটে এসবি পরিবহনের একটি বাস পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটি কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকা আসছিল। পন্টুনে ওঠানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে পড়ে যায় নদীতে। তবে পন্টুনে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো গেছে। গাড়িটা স্বাভাবিক যে গতি ফেরিতে ওঠার জন্য, সেই গতি থেকে অনেক বেশি গতিতে গাড়িটা ফেরির দিকে আসছে। না, আমি বাসে লাস্ট নামছি, আমার পরে আর কোনো যাত্রী ছিল না, বাসে খালি হেল্পার আর ড্রাইভার ছিল। বাস চালক ও তার সহকারীকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটনার পর 3 ঘন্টা চলে অভিযান। পরে উদ্ধারকারী জাহাজ হামজা ব্যবহার করে তোলা হয় বাসটি। এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া 7 নম্বর ফেরিঘাটে আসে। সম্মানিত যাত্রীগণ, গাড়ি থেকে নামার পরে ড্রাইভার সাহেব, হেল্পার সাহেব গাড়িটি পন্টুনের দিকে উঠানোর মুহূর্তে গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে থাকা করবি ফেরির পিছন সাইডের র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চলমান আছে। BIWT এর উদ্ধারকারী টিম কাজ করছেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল কাজ করছেন। এর আগে গেল 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাট থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মায় পড়ে যায়। পরে 26 জনের মরদেহ উদ্ধার করা হয়। আবারও এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা দুষছেন কর্তৃপক্ষের অসাবধানতাকেই। যেভাবে আমাদের এই করেছে, আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া। এখান থেকে সেফটি অবলম্বন করা উচিত সবারই। এবার সম্ভবত কেউ মারা যায়নি, কারণ আমার সামনে যে আবু ছিল উনি কনফার্ম করছেন যে উনি লাস্টে নামছেন আর বাসে আর কোনো যাত্রী ছিল না। 37 যাত্রী, চালক, সহকারী সহ 40 জনের মতো ছিল এসবি পরিবহনের বাসটিতে। ডিবিসি নিউজ ডেস্ক। পরিসংখ্যান নির্ভর নাম সর্বস্ব বাজেট দেখতে চায় না এনসিপি। এ কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার এনসিপি কার্যালয়ে
ছায়া বাজেট 2026-27 অংশ নিয়ে তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের মধ্যে যে ঘটনা ঘটেছে তা দেশের অর্থনীতির জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। এই বাজেটের যে অর্থটি বরাদ্দ হবে প্রত্যেকটি পয়সা যেন জনগণের কাজে ব্যবহৃত হয়, শুধুমাত্র সংখ্যাভিত্তিক নয়, নাম সর্বস্ব সংখ্যা নির্ভর, পরিসংখ্যান নির্ভর, গাল সর্বস্ব কোনো বাজেট আর দেখতে চাই না। যে বাজেটটি প্রকাশিত হবে সেই বাজেটটির প্রত্যেকটি অর্থ যেন সেখানে সুফল জনগণের কাছে পৌঁছায়। ওসমান হাদি হত্যার ঘটনা তদন্ত ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির তথ্য 7 দিনের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে পলাতক আসামিদের ফিরিয়ে আনা ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলটি রাজু ভাস্কর্য ঘুরে ওসমান হাদির সমাধিস্থলে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ড এখন কেবল বাংলাদেশের নয়, বরং আন্তর্জাতিক ঘটনায় পরিণত হয়েছে। ভারতের প্রত্যক্ষ মদতে বাংলাদেশের এজেন্টরা এ হত্যা ঘটিয়েছে বলে দাবি করে তদন্তে জাতিসংঘকে সম্পৃক্ত করারও আহ্বান জানান তিনি।